প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খোরশেদ সূচি। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ডিসেম্বরে ভোট চাইছে একটি দল। জাপানে প্রধান উপদেষ্টা বলেছেন গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। খালেদা জিয়া বলেছেন মারামারির পর দুদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ। গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি, 6 জেলায় বন্যার শঙ্কা। দৈনিক যুগান্তর, নির্বাচনের তারিখই সংকট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ 40তম শাহাদত বার্ষিকী। দৈনিক সমকাল, 121 সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ধীরগতি। অর্থনীতি নিয়ে পরিকল্পনা জানালেন ডক্টর ইউনূস। বৃষ্টি, জোয়ারে উপকূলে দুর্যোগ। কালের কণ্ঠের শিরোনাম, আমরা বিশ্ব শান্তির পক্ষে। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী আজ। বাংলাদেশ প্রতিদিন, পদে পদে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত। খালেদা জিয়া বলেছেন দুই পক্ষই অনড়, রাজপথেই বেছে নিচ্ছে বিএনপি। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন দেয় ডক্টর ইউনূস। মানব জমিনের শিরোনাম, গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে। বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়া বলেছেন অবাধ ও সুষ্ঠু আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশে দ্রুত সময়ে নির্বাচন চায় ভারত। খবরের কাগজ, দাম বাড়বে সহস্রাধিক পণ্য সেবা খাতে। নিক্কেই সম্মেলনে ডক্টর ইউনূস, বৈশ্বিক আস্থা হুমকির মুখে। অ্যাকশনে সেনাবাহিনী, আতঙ্কে সন্ত্রাসীরা। কালবেলা শিরোনাম, ছাড় দিতে রাজি নয় কেউ। শিগগির গণতন্ত্র ফিরবে আশা খালেদা জিয়ার। দৈনিক জনকণ্ঠ, 1 লাখ শ্রমিক নেবে জাপান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। আপনি শিরোনাম শুনলেন, রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে শাহাদত বার্ষিকী। আপনার কাছে একটু শুনতে চাই। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী এবং এই দিনে আমরা শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। নিঃসন্দেহে শহীদ জিয়া বাংলাদেশের রাজনীতির এবং রাষ্ট্রের সবচেয়ে উজ্জ্বল চরিত্র। তিনি বারবার দেশের সংকটে, মানুষের সংকটে সামনে এসে দাঁড়িয়েছেন, সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং 71-এ তিনি স্বাধীনতার ঘোষক এবং তিনি মুক্তিযুদ্ধের সূচনা আসলে তার হাত দিয়ে, তার স্বাধীনতার। আমি যদি আজকে প্রথম আলোতে একটি সম্পাদকীয় ছাপা হয়েছে, উপসম্পাদকীয়, মাহবুবুল্লাহ লিখেছেন জাতি গঠনের যে জরুরি কাজটি করেছেন জিয়া। আমি ছোট্ট করে ফুটনোটটা পড়ে শোনাই আপনাকে। বাংলাদেশিরা তাদের নিজস্ব জীবন প্রণালী অনুসরণ করতে চায় এবং যুগপৎ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চায়। জিয়া ছিলেন এই দুই বোধের মূর্ত প্রতীক, আর সেখানেই তার বিশালত্ব। তার রাষ্ট্রীয় নীতি ও কর্মকাণ্ড থেকে অনেক দৃষ্টান্ত দেওয়া যায়, যার মধ্যে জিয়া দেশ জীবনাচরণ ও যুগের দাবির সমন্বয় ঘটিয়েছেন। নিঃসন্দেহে মানে জিয়াউর রহমানের অসাধারণ জিনিস হচ্ছে যে উনি শুধু যোদ্ধা ছিলেন না, উনি রাষ্ট্রনায়ক ছিলেন এবং সত্যিকার অর্থে যদি বাংলাদেশ এই যাবৎ একজন সফল রাষ্ট্রনায়ক দেখে থাকে সেটা জিয়াউর রহমানের সেই সংক্ষিপ্ত সময়। এবং শহীদ জিয়া তিনি আমাদের অর্থনীতির যে আজকে যে অবস্থা তার মানে ভিত্তি তো তার হাতে করা। আজকে যে রেমিটেন্সের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা পুরোটাই তার হাতে করা। তিনি শুরু করেছিলেন যে রপ্তানির যে খাত গার্মেন্টস, সেটা পুরোটাই তার হাতে শুরু করা এবং তিনি শুরু করেন মাত্র 3.5 বছরের মধ্যে তিনি যা কিছু করে গেছেন। রাজনীতির দিকে যদি আসি, যে বাকশালের পরে যখন একটা রাজনীতিহীন অবস্থা, গণতন্ত্রহীন অবস্থা, সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের উত্তরণ, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা নিয়ে আসা এবং সারা জাতিকে ঐক্যবদ্ধ করা, প্রত্যেকটা ক্ষেত্রে তার অসাধারণ। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি একই সাথে গণতন্ত্র এবং ইসলামী উম্মার ঐক্য এবং সব দেশের সাথে সুন্দর সম্পর্ক রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসাধারণ। মানে সবসময়ই আসলে জিয়া রহমান আমাদের জন্য প্রাসঙ্গিক এবং তার প্রেরণার একটা বড় প্রেরণার উৎস।
অনেক ধন্যবাদ আপনাকে। এখন রাজনীতি নিয়ে কথা বলতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন, তিনি সেখানে একটি বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। ডিসেম্বরের আগেও জাতীয় নির্বাচন সম্ভব বলেছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরেই ভোট চাইছে একটি দল। আমি যদি ছোট্ট করে পড়ে শোনাই আপনাকে যে প্রধান উপদেষ্টা কি বললেন। অধ্যাপক ইউনূস বলেন, আমরা জনগণকে বলছি নির্বাচন এবছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই কেন নয়, সেই প্রশ্ন তুলেছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন তিনি। কি বলবেন? এই মন্তব্যটা খুব দুঃখজনক আসলে। আচ্ছা, মানে প্রফেসর ইউনূস এত বড় টাওয়ারিং পার্সোনালিটি, তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আমরা আশা করি না। একটা মনে হচ্ছে যে তিনি একটি দল বলতে নিঃসন্দেহে তিনি বিএনপিকে বোঝাচ্ছেন, এবং বিএনপির সাথে তার মনে হচ্ছে যে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী। তার তো কোনো প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা না, তিনি তো নির্দলীয় থাকার কথা। এবং তিনি যে ভূমিকায় আছেন সেটা আসলে নির্দলীয় অরাজনৈতিক একটা, অরাজনৈতিক বলবো না, বাট একটা নির্দলীয় সরকারের মানে চরিত্র থাকা উচিত। তিনি এই কথার ভিতর দিয়ে তার মধ্যে এক ধরনের পক্ষপাতিত্ব, এবং তিনি শপথ নিয়েছেন যে কারোর প্রতি রাগ, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাজ করবেন না। উনি কিন্তু এক ধরনের শপথ ভঙ্গ করলেন, যে তিনি একটি রাজনৈতিক দলের প্রতি এক ধরনের বিরাগের বহিঃপ্রকাশ মনে হয়েছে আমার কাছে এটা। এবং এটা খুব অবশ্যই নিলে আলাদা করে একটি দলের কথা এভাবে কেন বলা হচ্ছে। এবং যদি এই দাবিটা অযৌক্তিক হতো তাহলে একটা কথা ছিল, একটি রাজনৈতিক দল নির্বাচন চাইবে, এবং এটা শুধু বিএনপি কেন, অনেক মানুষ বিশ্বাস করে, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছি যে আমাদের ইকোনমিক সেক্টরের যে থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি 2-3 দিন আগে বলেছে যে নির্বাচন ডিসেম্বরের আগেই হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত। তো সিপিডিও তো প্রফেসর ইউনূসের খুব ঘনিষ্ঠ, এবং সিপিডির ডক্টর দেবপ্রিয় রায় যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, সিপিডিও বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, এবং আরও অনেকেই বলছে। এটা আলাদা করে একটি দলকে মানে মার্ক করে যখন তিনি কথা বলছেন, তখন এটা খুব স্পষ্ট হয়ে ওঠে যে তিনি আসলে পক্ষপাতিত্ব হারাচ্ছেন, এবং পক্ষপাতিত্বের আজকে একই দিনে শিরোনাম হয়েছে বাংলাদেশে দ্রুততম সময়ে নির্বাচন চায় ভারত। ভারতের বিষয়টা আসলে একদম আলাদা। আমি ভারত কেন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে এটা আমি বুঝি না, এবং এটা আমাদের আসলে বিক্ষুব্ধ করে। যে ভারত, আমরা দেখেছি যে 2007-এর যে আমিডামি নির্বাচন করেছিলেন ফ্যাসিস্ট হাসিনা, সেই নির্বাচনের পরে যখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এখন যখন ফ্যাসিজমের অবসান ঘটিয়ে বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাচ্ছে, সেই সময়ে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে মানে পাগল হয়ে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন কবে হবে, কীভাবে হবে, এবং ভারত বারবার একটা কথা বলছে, গতকাল কেউ বলেছে, জয়সওয়াল বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, অন্তর্ভুক্তিমূলক। অ্যান্ড ভারতের কাছে অন্তর্ভুক্তিমূলক মানে কি যে ফ্যাসিজমকে ফিরিয়ে আনো, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দাও, মানে ওরা সার্বিক পরিস্থিতি কি বলে? জিনিস হচ্ছে যে ভারতের উচিত না বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা। ভারত নিঃসন্দেহে, আমরা কোনো কারোর সাথেই কোনো বিরোধ চাই না, কিন্তু ভারত গত 15 বছরের বেশি সময় ধরে যে ফ্যাসিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করার কায়েম করে রেখেছে, ভারত তার এক ধরনের ঔপনিবেশিকতা বা এক ধরনের আধিপত্যবাদের বিস্তার ঘটিয়েছিল বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আছে ভারতের এইসব আচরণ নিয়ে। তার মানে এটা না যে আমরা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই, ভারতের সাথে ঝগড়া বিবাদ বা বিরোধ চাই, সেটা আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশ ভারত দুই দেশই পরস্পরের প্রতি সম্মানের মানসিকতা নিয়ে, সমমর্যাদা নিয়ে একটা সুসম্পর্ক মেনটেন করবে। তাতে এক দেশ আরেক দেশের এই ধরনের বিষয়ে, স্পর্শকাতর বিষয়ে ভারত যত চুপ থাকবে সেটা আসলে। তাহলে দেশের প্রসঙ্গে যদি আসি, যে প্রসঙ্গটা তুলেছিলাম ডিসেম্বরে না জুনে, তাহলে এই যে একটা কন্ট্রাডিকশন আরো জোরালো হলো, তাহলে কি দাঁড়াবে? এটা আমি মনে করি যে কোনো কারণ নেই জুনে যাওয়ার। মানে আমাদের তো বারবারই, মানে 5ই আগস্ট থেকেই আমরা, তারপর থেকে আমরা 3টা বিষয় নিয়ে বারবার কথা হচ্ছে, সবাই কথা বলছে যে গণহত্যার বিচার, এবং শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, দেন রাষ্ট্র সংস্কার, নির্বাচন, এই 3টেই তো ইস্যু। সো ওই 2টা যে ইস্যু, বিচারের ব্যাপারে এখন অলরেডি বিচারের আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং যেটা বারবার আমরা শুনছি
আইন উপদেষ্টার মুখে শুনেছি, আমরা শুনেছি চিফ প্রসিকিউটরের মুখে যে মানে নির্বাচনের আগে, ডিসেম্বরের আগেই অ্যাটলিস্ট এক বা একাধিক মামলায় রায় হয়ে যাবে। তো বিচার কিন্তু একটা পর্যায়ে চলে যাবে, একটা সন্তোষজনক দৃশ্যমান পর্যায়ে চলে যাবে। সংস্কারের ক্ষেত্রে আমরা যা দেখছি তাতে সংস্কার কোনোভাবেই মানে সব রাজনৈতিক দল 33টা দলের সাথে অলরেডি প্রথম রাউন্ড আলোচনা শেষ হয়ে গেছে, দ্বিতীয় রাউন্ড আলোচনা শুরু হতে যাচ্ছে। সো এখন যে স্টেজ, তাতে সংস্কারের বিষয়ে আমার মনে হয় না কোনো কারণ আছে যে আর 2-3 মাসের বেশি লাগার। তো কেন তাহলে ডিসেম্বরের পরে যাবে? যেটা বললেন সেই জায়গা থেকে যুগান্তরও একটি রিপোর্ট করেছে, সমাধান না হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, মত বিশ্লেষকদের নির্বাচনের তারিখেই সংকট। এখানে বলা হচ্ছে যে মধ্য ফেব্রুয়ারির পর রোজা, ঈদ, এসএসসি, এইচএসসি পরীক্ষা থাকবে, বর্ষাকাল থাকবে, ফলে নির্বাচনে এর আগেই হতে হবে। সেটাই হওয়া উচিত। মানে আমি বর্ষাকাল বা রোজা ঈদের বিষয় না, বিষয় হচ্ছে যে নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। নির্বাচনের আগে দুটো শর্ত, যেটা বারবার বলা হচ্ছে, যে একটা হচ্ছে বিচার সংস্কার। বিচার সংস্কার দুটোই যদি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা দৃশ্যমান গ্রহণযোগ্য পর্যায়ে আসে, তাহলে কেন জুন পর্যন্ত ওয়েট করতে হবে? তো এই দুটো শর্ত অগাস্ট সেপ্টেম্বরের মধ্যেই পূরণ করা সম্ভব, এবং সেটা পূরণ হলে ডিসেম্বর খুব কমফোর্টেবল টাইম। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই নির্বাচন। এখন যত বাস্তবতা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখছি, সেটা সচিবালয়ে হোক, সেটা নগর ভবনে হোক, সেটা ঢাকার রাস্তায় বা ঢাকা সহ সারা দেশের রাস্তায় আজকে যে জলাবদ্ধতা এবং মানে জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থতার ক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, অর্থনীতির বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন শিক্ষাঙ্গনে অনেক জায়গায় অনেক ধরনের সংকট দেখছি। এবং একটি অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে তখন এইসব সংকট বাড়ে এবং মানুষের জীবনে সংকট বাড়ছে। তো অনির্বাচিত বলছে না, বলছে ছাত্রদের দ্বারা না নির্বাচন, এটা কি নির্বাচিত সরকার? এটা নিঃসন্দেহে এই সরকারের বৈধতা নিয়ে, গণ অভ্যুত্থানের ফসল, এই সরকারের বৈধতা নিয়ে আমরা কখনোই কোনো প্রশ্ন করিনি, এবং আমরা মনে করি যে এই সরকার বৈধ সরকার। বৈধতা আর নির্বাচিত এক বিষয় না। গণ অভ্যুত্থানই এই সরকারের ম্যান্ডেট, কিন্তু এই ম্যান্ডেট অনন্তকালের জন্য না। নিঃসন্দেহে এটা নির্বাচিত সরকারেরও ম্যান্ডেট থাকে 5 বছরের। এই সরকারের ম্যান্ডেট কত দিনের জন্য? এই সরকারের ম্যান্ডেট হচ্ছে 3টা কাজ করার জন্য। এই 3টা কাজ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়ের জন্য ম্যান্ডেট, এবং সেটাতে ডিসেম্বর মোর দেন আনাফ। জাপান সফরে একটা সুসংবাদও আছে, আমরা যেটা শুনলাম যে গত আগামী 5 বছরে 1 লাখ শ্রমিক যাবে জাপানে এবং তাদের নিয়োগ হবে সেখানে। নিঃসন্দেহে এটা খুব ভালো খবর, এবং এটা আমরা খুব আনন্দিত, আমরা স্বাগত জানাই। বাট আমি একটা ছোট্ট জিনিস একটু বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করছি যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে, যে কোনো একটা ভালো কিছু হলে সেটার ক্রেডিট নেওয়ার এক ধরনের চেষ্টা। এই ধরনের চেষ্টা আমরা এই সরকারের মধ্যেও দেখছি। আমি এই ক্ষেত্রে যদি বলি যে জাপান কিন্তু বাস্তবতা হচ্ছে জাপানের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তাদের লোকবলের ক্রাইসিস, শ্রমিকের ক্রাইসিস প্রচণ্ড রকম হচ্ছে। তো তারা দুটো জিনিস চায়, একটা হচ্ছে যে জাপানের ভাষা এবং সংস্কৃতি জানতে হবে, আরেকটা হচ্ছে যে প্রযুক্তিগতভাবে অ্যাডভান্সড হতে হবে, প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে। এই দুটো থাকলে তারা কর্মী নেবে, কারণ নেওয়া ছাড়া তাদের এখন কোনো উপায় নেই। তা সেইখানে তারা কিন্তু আজকে নতুন না, অনেক দিন ধরেই চেষ্টা করছে। এবং আমি এটা করতে চাই, ঢাকা শহরে আশেপাশে, আশুলিয়া সহ আশেপাশের এলাকায় জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট তারা গড়ে তুলেছে 50-এর বেশি। 1/2 জাপানি ভাষা শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়েছে, এবং সেটা গত 5-7 বছর ধরে কাজ করছে, আজকে নতুন না। এবং জাপানিরা কিন্তু বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে এই প্রক্রিয়াটা আগে থেকেই চলছে। এবং এইখানে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে দুটো এমইউ হয়েছে, দুটো এমইউ হয়েছে আমাদের বিএমইটি বা বৈদেশিক কর্মসংস্থানের যে সংস্থা, সরকারি সংস্থা, সেটার সাথে যে সংস্থাগুলোর জাপানে বসে যেই চুক্তিগুলো হলো, সেগুলো হচ্ছে বাংলাদেশ জাপান যৌথ উদ্যোগে করা কিছু সংগঠন। তার মানে হচ্ছে আমার লোক জাপানে গিয়ে একটা কোম্পানি করে সেই কোম্পানি আমার সাথে চুক্তি করছে। এটার মধ্যে এক ধরনের মানে লোক দেখানোর বিষয় রয়ে গেছে। এবং এখানে যে চুক্তিগুলি হয়েছে, এটা জাপান সরকারের কারোর সাথে হয়নি, জাপানের ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ী বলতে সেই ব্যবসায়ী যে জাপান বাংলাদেশ যৌথ ভেঞ্চারে গড়ে ওঠা কোম্পানির সাথে চুক্তি হয়েছে। তো এইখানে এই চুক্তিকে কোনোভাবেই যেভাবে বলা হচ্ছে যে 1 লাখের বেশি মানুষ নেবে, এটা কোনো সরকারি কমিটমেন্ট না, জাপান সরকারের কমিটমেন্ট না, জাপানের কোনো অফিসিয়াল কমিটমেন্ট না। তো এটার মধ্যে এক ধরনের ক্রেডিট নেওয়ার, যে আমরা অনেক কিছু করছি। আমি জাস্ট 1 মিনিটে শেষ করছি। সেটা হচ্ছে যে এই সেম জিনিস আমরা স্টারলিংকের ক্ষেত্রে দেখেছি, যে স্টারলিংক বাংলাদেশে নিয়ে এসছে, সরকার বিশাল বড় কাজ করছে। স্টারলিংক ভুটানে গত ফেব্রুয়ারি থেকে আছে,
স্টারলিংক ইন্ডিয়াতে অনেক ধন্যবাদ। স্টারলিংক পাকিস্তানে প্রসেসে আছে। তা এটা কি বিশাল কোনো কিছু? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সময় পেলে হয়তো আরো অনেক আলোচনা করতে পারতাম। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, নির্বাচন, একটি সুনির্দিষ্ট রূপরেখা, নির্দেশনা কি হচ্ছে, এটাই এখন সময়ের দাবি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।